আপনি যতই বিদ্যুতের দাম বাড়ান, যতই ট্যাক্স বাড়ান, যতই আমেরিকাকে পা চাটেন, যতই আপনি চায়না রাশিয়া থেকে আপনি দূরে সরে আসেন, যতই আপনি তাদের কাছ থেকে বোয়িং কেনার চুক্তি করেন না কেন, আমেরিকা তো আপনার বিপদে আসবে না। আমেরিকা যার বন্ধু স্বীকৃত, তারও বিপদে গিয়েছে। মধ্যপ্রাচ্যে ঘাঁটি গেড়েছে, মধ্যপ্রাচ্য থেকে লক্ষ লক্ষ ডলার সেই রাম ছাগলদের কাছ থেকে তারা নিয়ে গিয়েছে। আজকে এই মধ্যপ্রাচ্যের যে সংকট, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, তারা ইসরায়েল ছাড়া আর কোন মুসলিম দেশকে তারা সুরক্ষা দিয়েছে? ঘাঁটি সরিয়ে নিয়ে গিয়েছে। ইসরায়েলকে কিভাবে রক্ষা করা যায়? তাদের তো একমাত্র লক্ষ্যই হলো ইসরায়েলকে রক্ষা করা। এখানে সুন্নি বা শিয়া এই বিষয়টা নিয়ে যারা কথা বলে, এরা এই জমানার সবচেয়ে বড় ভণ্ড, মুনাফিক। মানুষ মারছে, শিয়া সুন্নি হিন্দু মুসলিম সেটা তো বড় কথা নয়। আপনি যদি প্রকৃত মুসলমান হন, মনুষ্যত্ব হচ্ছে আপনার প্রথম বিষয়, যে আপনি আপনার কাছে বিবেক বা মনুষ্যত্ব, ন্যায় ইনসাফ এই শব্দগুলা আছে কিনা। আপনি শুধু আজাদি, এই স্বাধীনতার বিপরীতে আজাদি আর ইনকিলাব এই ধরনের শব্দের আমদানি করলে হবে না। তো আপনাকে নিজে থেকে ধারণ করতে হবে এর অর্থগুলো। শব্দে কিছু আসে যায় না। আপনার ভেতরে কি? আপনি কি স্বাধীনতাকামী? আপনি কি অসাম্প্রদায়িক? আপনি কি গণতন্ত্রের প্রতি আস্থা আছে? এই বিষয়গুলো তো আপনার আচরণে প্রকাশ পাবে। বিএনপি জামাত তারা যেভাবে ইউনূসকে সায় দিয়ে এই দেশ বিরোধী চুক্তিটি করেছেন, অবশ্যই বাংলাদেশের জনগণ এই মুনাফিকি, এই গাদ্দারির জবাব এদের কাছ থেকে নিবে। কারণ তাদের তো সংগঠন রয়েছে। ইউনূস ঘাটের মোড়া, আজ আছে কাল নেই, তার তো লেজও নেই, কিছু নেই, কিন্তু বাকিদের তো আছে। তাদের তো বাংলাদেশের রাজনীতি করতে হবে। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম যখন তাদেরকে প্রশ্ন করবে যে এই এই চুক্তি, এই এই ক্লজ গুলো তোমরা কিভাবে করলে, তারা কি বলবে না আমরা পড়ি নাই, ইউনূস পরে ঢুকিয়ে দিয়েছে জুলাই সনদের মতো? তখন কিন্তু তাদেরকে এই কথাগুলোই বলতে হবে। মারুফ ভাই, আজকে বলে গেলাম, ইউনূসের যে মব সন্ত্রাসের 18 মাসের যে অবৈধ সাংবিধানিক যে সরকারটি যেভাবে আওয়ামী লীগকে নির্যাতন চালিয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষের ধর্মীয় সংখ্যালঘু বা আপনি শুধুমাত্র ছায়ানট নয়, মাজার থেকে শুরু করে সারা দেশে যে হত্যা করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, লুট করেছে, মিথ্যা মামলা দিয়েছে, তারপরেও আমরা যেটা দেখেছি যে এই 18 মাসে আওয়ামী লীগ থেকে কোনো নেতাকর্মী কিন্তু দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এই ধরনের কোনো ঘটনা আমরা দেখিনি। এবং বিএনপি ক্ষমতায় এসেছে, তারপরে আমরা কিন্তু এই রকমের কোনো বিষয় আমরা দেখিনি। কিন্তু এই যে সংরক্ষিত আসনে যে বিষয়টা আমরা দেখলাম, আমরা মনে করি যে এটা আসলে বিচ্ছিন্ন ঘটনা না হলেও এটা কিন্তু তাকে আমরা জানি না কোনো ভয় ভীতি বা প্রলোভন দেখিয়ে, কারণ তিনি আমাদের উপজেলা পর্যায়ের একজন নেত্রী, একজন দলিত সম্প্রদায়ের নেত্রী, এবং তিনি যে সাংগঠনিক ভাবে বা তার যে খুব ব্যাপক পরিচিতি সেরকম নয়, যদিও আমরা দেখেছি যে তার বাড়িতে একজন ভিভিআইপি বা ওই এলাকায় একজন ভিভিআইপি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের তারা গিয়েছিলেন। তো এটা তাদেরকে দূষণ করার জন্য কিনা অনেকগুলো প্রশ্ন কিন্তু আমার কাছে আছে, যে এটা কি সেই প্রতিবেশী রাষ্ট্রকে দেখানোর জন্য, তাদেরকে আস্থায় নেয়ার জন্য, বা তাদেরকেও একটি ক্যামোফ্লাইজ করার মতো একটা পরিস্থিতি তৈরি করা, অথবা তাকে কোনো প্রলোভন বা ভয়ভীতি দেখিয়ে এটা করা হয়েছে? তো এটা সারা বাংলাদেশের যে আমাদের তৃণমূলের যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, তারা যে এই ঘটনায় তারা উৎসাহিত হবেন অথবা আরো অনেকেই এই পথে যাবেন,
এমনটা কিন্তু ভাববার কোনো কারণ নয়। এবং এই যে জঙ্গিদের যে সংগঠনটি এনসিপি, যেটা আসলে জামাত বা শিবির যে নৃশংস বা অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলতে চায় না, তারা এই এনসিপি কে দিয়ে, তারা এই টাকলা ফুয়াদ মার্কা এবি পার্টি, এদেরকে তো তারা এই যে সি টিম বি টিম, তাদের গুপ্ত, তাদের তো অনেক ধরনের কাহিনী রয়েছে। তো তারা ইসলামকে যেভাবে, ইসলামের মধ্যে ইসলামের কথা বলে ইসলামের বিভিন্ন বিকৃতি বা আকিদাগত বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছে, আল্লাহ রসুলকে নিয়ে তারা বিভিন্ন বিভ্রান্তিমূলক বা সাহাবাদেরকে নিয়েছে, এগুলা তো আমরা জানি। মৌলানা তিনি তো ওই রকম ধর্মীয় স্কলার কিন্তু ছিলেন না। মৌদুদি সাহেব তিনি যেভাবে তার মন গড়া ইসলাম প্রচার করেছিলেন, এবং এই যে বিভ্রান্তি, তারা যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভালো হোক মন্দ হোক ভারত পাকিস্তান বিভক্ত হচ্ছিল, তখন কিন্তু তারা পাকিস্তানের বিরোধিতা করেছিল। তারপরেও কিন্তু মৌদুদি সাহেব তিনি পাকিস্তানে চলে গিয়েছিলেন, এবং বাংলাদেশ যখন রক্তাক্ত মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হলো, তখন কিন্তু পাকিস্তানিরা যে আমাদের দেশে 30 লক্ষ মানুষকে শহীদ করেছে, বাঙালিকে 2 লক্ষ মাহবুব, এটা সংখ্যাটা আরো বেশিও হতে পারে, নির্যাতন করেছে। এই জামাতি ইসলামী আলবদর আল শামসরা তাদের সঙ্গে ছিল। তো যেহেতু এদেশের তরুণ সমাজের কাছে, সাধারণ মানুষের কাছে জামাতের গ্রহণযোগ্যতা বা জামাতের কোনো নৈতিক অবস্থানটা নেই, এই কারণেই কিন্তু দেখুন কোটা আন্দোলনে তারা বৈষম্য বিরোধী আন্দোলন বা বিভিন্ন কথা বলে তারা সামনে রেখেছিল এই সমস্ত কয়েকজনকে, যারা আবার গুপ্তভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তো তারাই বাংলাদেশের রাজনীতিতে, মারুফ ভাই দেখুন, আওয়ামী লীগ বিএনপির যে প্রতিহিংসামূলক রাজনীতি ছিল, সংঘর্ষ ছিল, সংঘাত ছিল, কিন্তু আপনি একজন সিনিয়র সংবাদকর্মী হিসাবে আপনি বলুন, আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের রাজনীতিতে অতীতে এক দল আরেক দলকে বিভিন্ন ভাবে ঘায়েল করার চেষ্টা করেছে, কিন্তু অশ্লীল ভাষায় গালিগালাজ, এগুলো কিন্তু আমাদের রাজনীতি, শুধু আওয়ামী লীগ বিএনপি নয়, অন্যান্য কোনো রাজনৈতিক সংগঠনের মধ্যে এই চর্চা ছিল না, যেটা এনসিপি বা এই 18 মাসে আমরা এই বিষয়গুলো আমাদের সামনে এসেছে, এবং ব্যাপকভাবে যে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথাবার্তা এবং উচ্চারণগুলো তারা করেছে। তো এরা আজকে তারা যে কি কোথায় আহ্বান জানাচ্ছে, তো এই আহ্বান, আহম্মকরা অনেক কিছুই তো বলতে পারে। বামনও তো চাঁদে হাত বাড়াতে চায়, আবার যে কুজো সেও কিন্তু সোজা হয়ে ঘুমাতে চায়। তো এরা কিন্তু এইভাবেই চেষ্টা করছে যে তাদের সংখ্যাটা বাড়ানো যায় কিনা, কিন্তু আসলে এরা যেহেতু জামাত শিবির থেকে উৎপত্তি, তারা আগামী দিনে আবার জামাতের মধ্যেই বিলীন হয়ে যাবে। সেটা সময়, কিছুটা সময় হয়তো লাগবে, কিন্তু আমরা দেখব, এবং আমরা নিশ্চয়ই তখন আজকে যে কথাগুলা বলছি, এবং আরো অনেকেই এই কথাগুলা বলছেন, এমনকি বাংলাদেশের অনেক সিনিয়র সাংবাদিকরা বা রাজনৈতিক বিশ্লেষক, তারাও কিন্তু এই কথাগুলা বলছেন যে এরা জামাত শিবিরের পারপাসটা বা তারা জামাত শিবির যেটা বলতে চায় না এদেরকে দিয়ে বলাচ্ছে, এবং এদের প্রয়োজনটা ফুরিয়ে গেলে তারা আবারও জামাতের গ্যারেজে ঢুকে যাবে। তো এরা কি বললো, আমি মনে করি এটা নিয়ে আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়ার কারণ নেই, কারণ পাগল অনেক ধরনের প্রলাপ বকে। জি, ধন্যবাদ। আপনি নাহিদ ইসলামের যেই প্রসঙ্গটি তুলে বললেন, পাগলের প্রলাপের মতোই, তো তারা তো সেই কথাগুলো নানাভাবে বলছে, কিন্তু আমি যদি আবার একটু এই সুবর্ণা ঠাকুরের প্রসঙ্গটা একটু শেষ করতে চাই, সেটি হচ্ছে যে সুবর্ণা ঠাকুর তিনি মতুয়া সম্প্রদায়ের কেন্দ্রীয় যে তাদের যে মহা মিশন, সেই মিশনেরও নির্বাহী সভাপতি, ফলে তিনি কেন্দ্রীয় তাদের সম্প্রদায়গত একটা গুরুত্বের জায়গায় আছেন। তো এই ক্ষেত্রে আপনি যদিও একটু ইঙ্গিত করেছেন যে অন্য কিছু আছে কিনা, অন্য কিছু থাকতে পারে কিনা, আপনার কি মনে হয় যে এই ঘটনাটা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্য সম্প্রদায়ের মধ্যে কিছুটা
প্রভাব পড়তে পারে, কিংবা যদি পড়ে থাকে আপনাদের জায়গা থেকে কিছু করণীয় আছে কিনা? দেখুন, আমি মনে করি আমাদের দেশে আওয়ামী লীগ যে রাজনীতি করে, আমি অসাম্প্রদায়িক রাজনীতি। একটু 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 সংযুক্ত করছি, এবং এটিও তথ্য যা বলছে যে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন উপজেলা, চেয়েছিলেন, কিন্তু যখন পাননি তিনি তখন কিছুটা ক্ষোভও প্রকাশ করেছিলেন। তো দেখুন, এই যে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতি করে, এবং আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, এখানে সব ধর্ম বর্ণের নির্বিশেষে মানুষ শান্তিতে থাকবে, নিরাপত্তা বোধ তাদের মধ্যে থাকবে, এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার মনে করি আমাদের এটা দায়িত্ব। তো এই জায়গায় বাংলাদেশের শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, কারো কাছেই কিন্তু আমি মনে করি এটা খুব বেশি আলোড়ন তুলবে না। আলোচিত হচ্ছে, কিন্তু এর প্রভাবটা খুব বেশি থাকবে না, কেননা এটা করা হয়েছে একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে নিয়ে। সেটা এক হলো, তো আমি যেটা বলেছি আবারও পুনরাবৃত্তি করছি, কোনো প্রলোভন দেখানো হয়েছে, বা কোনো চাপ দেয়া হয়েছে, অথবা পার্শ্ববর্তী আমাদের রাষ্ট্র, যার সঙ্গে আমাদের অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং অতীতে আমরা বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল, আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা, সহযোগিতা, বাংলাদেশের স্পর্শকাতর বিভিন্ন এলাকায় তাদেরকে নিয়ে এসে কিভাবে সেই বিচ্ছিন্নতাবাদীদেরকে সামরিক সহায়তা বা বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়া যায়, সেই বিষয়গুলো তো আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে এখনো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গায় নির্বাচন হচ্ছে, এবং আগামী দিনে তাদের জাতীয় নির্বাচন আছে। সেইগুলোকে সামনে রেখে তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের আস্থায় যাওয়ার জন্য, বা তাদেরকে সন্তুষ্ট করার জন্য, বা এই যে দলিত সম্প্রদায় রয়েছে ভারতে, তাদের মাধ্যমে এই বার্তাটা হয়তো তারা দিতে চাচ্ছেন যে আমরা অতীতে ভারতের সঙ্গে বৈরুসুলভ আচরণ, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে সাহায্য সহযোগিতা করলেও এখন আর আমরা সেটা করতে চাই না। যে পাইপলাইনে আজকে হাজার হাজার এই আপনার ব্যারেল ডিজেল যাচ্ছে, অপরিশোধিত তেল যাচ্ছে, বা অন্যান্য সাপোর্ট ভারত দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, আমরা ভোটের আগে যতই ভারত বিরোধী রাজনীতি করি না কেন, যতই ভারতের পতাকাকে, ভারতীয় দূতাবাসকে হুমকি দেই না কেন, আমরা কিন্তু ক্ষমতায় থাকার জন্য আমরা ভারতের সহযোগিতা চাই। আমি মনে করি মূলত এই ধরনের একটি বার্তা দেওয়ার জন্যই তারা এই কাজটা করেছেন, এবং এটা এই বার্তা দেওয়ার ক্ষেত্রে তারা কতটা আন্তরিক আর কতটা লোক দেখানো বা সাময়িকভাবে তারা সুবিধা নেওয়ার জন্য করেছেন, সেটা নিশ্চয়ই আগামী দিনের ঘটনা প্রবাহ থেকে সেটা আমরা বুঝতে পারবো। জি, অনেক ধন্যবাদ। আমি এবার একটু একেবারেই সাংগঠনিক, আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক, যেহেতু আপনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন, পাশাপাশি সব সময় তৃণমূলে আপনি কথা বলেন, মানুষের কথা শোনেন, নেতা কর্মীদের কথা শোনেন। একটু যতটুকু বলা যায়, কারণ সাংগঠনিক বিষয় তো সব বলাও সম্ভব নয়, এটি জানি, আর যতটুকু বলা যায়, কি বলছেন মাঠের নেতা কর্মীরা আপনাদেরকে, কি বলছেন একটু যতটুকু বলা সম্ভব, আর একটু মানুষ বা অন্য জায়গারও, অন্য এলাকারও তারাও শুনে হয়তো একটু উৎসাহিত হতে পারেন। তাদের সঙ্গে আপনাদের তারা কি কষ্ট, তারা কষ্টে আছে, কি ধরনের নিপীড়নের শিকার হচ্ছে, তারা এগুলো থেকে উত্তরণের জন্য কি আছে, তাদের মধ্যে হতাশা আছে কিনা, যতটুকু বলা সম্ভব আপনি একটু যদি বলেন। তৌফিক ভাই, আমি জানি না আপনার কতটুকু সময় আছে। দেখুন, আমি যদি সেই কথা বলতে চাই, আহ, খুব না, একটু অল্প সংক্ষেপে, সময়ে। খুব হ্যাঁ, লম্বা না, একটু সংক্ষেপে। হ্যাঁ, মানে আমি সেটা লম্বা করছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি সেটা অল্প সময়ে বর্ণনা করাটা খুব কঠিন। এই ইউনুসের 18 মাস এবং পরবর্তী যে সময়টা, হ্যাঁ, পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, আমি অস্বীকার করব না। যদি অস্বীকার করি, সত্যের আহ, যে পাশ কাটিয়ে যাওয়া হবে, কিন্তু এখনো আমরা তো দেখতে পাচ্ছি যে ইউনুসের সময়ের যে মব সন্ত্রাস, এটা কি পুরোপুরি বন্ধ হয়েছে? ছাত্রলীগের
একজন নেতাকে কিভাবে তারা পিটিয়েছে বিভিন্ন জায়গায়। এখনো কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী তাদের মব সন্ত্রাসের শিকার হচ্ছেন। হয়তো পুলিশ বাড়ি বাড়ি গিয়ে সেভাবে ইউনূসের সেই জমানায় যেভাবে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী বাড়িঘর ছাড়া ছিলেন, কেউ কেউ হয়তো বাড়িঘরে ফিরে এসেছেন। আমরা যে পরিমাণ সেই সময় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মব সন্ত্রাস নির্যাতন ছিল, সেই জায়গা থেকে কিছুটা এখন হয়তো কিছুটা উন্নতি হয়েছে। উপজেলার বা জেলায় পর্যায়ে, কেন্দ্রের কথা বাদই দিলাম, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের যারা সংগঠক বা যাদের পদ পদবি রয়েছে, জনপ্রতিনিধি, তারা কিন্তু এখনো এলাকায় ফিরতে পারেননি। এখনো বাড়িঘর ছেড়ে তাদেরকে থাকতে হচ্ছে। আপনারা দেখেছেন ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা মাহবুব, তার বাবাও গতকালকে মৃত্যুবরণ করেছেন। সে জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, মাটি দিতে পারে নাই। আধা ঘন্টা সময় তাকে দেওয়া হয়েছিল, বা হয়তো স্থানীয় বিএনপির এরা বলেছে যে তুমি আসো, আধা ঘন্টার বেশি থাকতে পারবে না, তোমাকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। তো এটা কিন্তু এখনো আছে। আমরা যদিও জামিন হয়েছে, আমরা দেখেছি মহিলা আওয়ামী যুবলীগের একজন নেত্রী 1.5 মাসের সন্তান সহ তিনি কারাগারে গিয়েছেন। যখন এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, বাধ্য হয়ে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। তো পরিস্থিতি তো এইরকম এখনো কিন্তু আছে। তো এই নির্যাতন নিপীড়নের মধ্যে আমাদের নেতাকর্মীদের একটাই আকাঙ্ক্ষা, তারা সংগঠন করতে চান। তারা বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে ফিরে এসেছেন সেটা তারা দেখতে চান। তারা চান স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া, রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করা। আওয়ামী লীগ তো একটি গণসংগঠন, এই দেশের মানুষকে নিয়েই এই সংগঠন এই দেশকে স্বাধীন করেছে, এদেশের উন্নয়ন অগ্রগতিতে অবদান রেখেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনি যেভাবে সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রত্যেকটা যে এলাকায় আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সামাজিকভাবে প্রত্যেক বিষয়ের সঙ্গে, মানুষের সুখ দুঃখের সঙ্গে মিলেমিশে থাকে। আওয়ামী লীগের তৃণমূলে বা যে গ্রাসরুট পর্যায়ে যে শক্তিশালী ভিত, এই কারণেই কিন্তু, কারণ আওয়ামী লীগই আসলে জনগণের সংগঠন। তো আওয়ামী লীগের সাধারণ মানুষের, তৃণমূলের নেতাকর্মীদের মূল যে আকাঙ্ক্ষাটা, রাজনীতি, তারা কিন্তু নিজেদের নিরাপত্তা, নিজেদের আয় রোজগার, নিজেদেরকে যে অনেকেই মামলা হামলা রয়েছে, তার চেয়ে বেশি তারা যেটা চান সেটা হলো যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যেন আবার তারা শুরু করতে পারেন। এটাই কিন্তু তাদের মূল আকুতি। এবং পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তারা বাংলাদেশে দেখতে চান। আমরা এবং এই যে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আমাদের যে সংযোগটা রয়েছে সেটা কিন্তু অবিচ্ছেদ্য। আমরা প্রতিনিয়ত আমরা তাদের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছি। এবং বঙ্গবন্ধু কন্যা তিনি কিন্তু প্রতিদিন, আমার যেটা ধারণা, 17 থেকে 18 ঘন্টা তিনি দেশে বিদেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছেন। অনেক নেতাকর্মী যাদের কোনো পদ পদবি নেই, সেই হয়তো আমার সিলেটের হাওর অঞ্চলের একজন মানুষ, বা সুন্দরবন থেকে, বা আপনার ময়মনসিংহ থেকে, অথবা আপনার পার্বত্য চট্টগ্রাম থেকে উনাকে ফোন দিচ্ছে, উনি কিন্তু ফোনে কথা বলে যাচ্ছেন, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বিভিন্ন সাংগঠনিক জেলা, উপজেলায় যারা জনপ্রতিনিধি, সবার সঙ্গে তিনি একটি নিবিড় যোগাযোগ রেখে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ যেভাবে আজকে আওয়ামী লীগের অভাবটা অনুভব করছে, বাংলাদেশে আজকে বিদ্যুতের অভাব, তেলের অভাব, নিরাপত্তার অভাব, পাশাপাশি মানুষ এও বলছে যে আমাদের আওয়ামী লীগের নেতৃত্বের অভাব, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অভাবটাও আমরা অনুভব করছি। কারণ তিনি আসলে শুধু একজন রাজনৈতিক নেতাই কিন্তু নন, রাষ্ট্রনায়কই নন, তিনি কিন্তু কিভাবে এদেশের মানুষের সমস্যা মোকাবেলা করতে হয়, তিনি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং তার যে প্রজ্ঞা দূরদর্শিতা দিয়ে
তিনি কিন্তু অতীতে সেই কাজগুলো করেছেন। যতই এই যে আজকে ভ্যাকসিন তারা দিতে পারছেন না, এই যে আজকে আস্তে আস্তে খাদ্য সংকট হবে, এই যে উপচে পড়া তেল বিভিন্ন লরিতে রয়েছে, বিভিন্ন ডিপোতে রয়েছে, কিন্তু সরকার সেগুলো বিপণনের ব্যবস্থা করে নাই কয়েক হাজার টাকা মানুষের পকেট থেকে হাতিয়ে নেওয়ার জন্য। এবং এই অর্থটা কারা পেল? মানুষ ঘন্টার পর ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে তারা লাইন ধরে দাঁড়িয়েছিলেন সেই তেলটা কেনার জন্য। কিন্তু মূল্য বৃদ্ধি করা এবং মজুতদারি সিন্ডিকেট যারা করেছিল তাদেরকে সহায়তা দেওয়ার জন্য জনগণের পকেট থেকে এই হাজার হাজার কোটি টাকা তারা মাত্র 1 সপ্তাহের মধ্যে তারা হাতিয়ে নিলেন। তো তাদের যে রাজনীতিটা মানুষকে শোষণ করা, মানুষের জন্য তো তারা রাজনীতি করে না। জাতীয় সংসদে কিভাবে হরিলুট হচ্ছে, 4,000 টাকার ব্যাগ 34,000 টাকা, এইভাবে তো মানে এই কথাগুলো বলতে গেলে ফারুক ভাই অনেক সময় লাগবে। এই যে তারা অল্প দিনে যেটা দেখাচ্ছে, মর্নিং শোজ দ্য ডে বলে একটি কথা আছে, তো এই অল্প দিনে তারা যেটা দেখিয়েছেন, আগামী দিনে আমরা আরো কত কিছুই দেখবো। বাস ভাড়া বাড়ছে 65%, লঞ্চ ভাড়া বাড়বে 42%, বিদ্যুতের দাম বাড়বে। তো এভাবে তারা তো শুধু বাড়ানোর দিকেই যাচ্ছে। আজকে এই যে রোহিঙ্গারা, শুধুমাত্র সৌদি আরবে 22,000 রোহিঙ্গাকে ইউনূস আজকে বাংলাদেশের পাসপোর্ট দিয়েছে। আজকে মধ্যপ্রাচ্য সম্পর্কে যারা জানেন, সেখানে এই রোহিঙ্গারা যে উচ্ছৃঙ্খল আচরণ করে, তারপরে বিভিন্ন অপরাধ করে, তারা যখন গ্রেফতার হয়, আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যায়, তাদের যখন আইডিটা সামনে আসে, যখন বাংলাদেশের পাসপোর্টটা দেখায়, তখন কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে সৌদি আরবে, বাঙালি এবং বাংলাদেশের মানুষের ভাবমূর্তি কিন্তু প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছে। আপনি দেখুন, সেখানে যেহেতু শিক্ষিত ভারতীয় বা পাকিস্তানিরা থাকে, বিভিন্ন গণমাধ্যম সংবাদ মাধ্যমে কাজ করে, আজকে পাকিস্তানের বা ভারতের পাসপোর্টধারী কোনো নাগরিক যদি সেখানে অন্যায় করে, সংবাদ মাধ্যমে আসে যে একজন এই উপমহাদেশের কথা, যে এশিয়ান এটা করেছে, সেখানে কিন্তু ভারতীয় বা পাকিস্তানি সেই কথাটা কিন্তু লেখা থাকে না। কিন্তু একজন যদি বাংলাদেশের, সে বাঙালি হোক বা রোহিঙ্গা, যার বাংলাদেশি পাসপোর্ট বা আইডি আছে, সেখানে কিন্তু বলা হয় যে বাংলাদেশের মানুষ এই অপরাধ করেছে। তো এই কারণে এরা আজকে বাংলাদেশের ভাবমূর্তিটাকে যে জায়গায়, এই বিশ্ব বাটপার, আজকে আপনি তেল কিনবেন, রাশিয়া থেকে কিনবেন বা ইরান থেকে কিনবেন বা ভেনেজুয়েলা, যে কোনো জায়গা থেকে কিনেন, আজকে আপনাকে আমেরিকার পারমিশন নিতে হবে। আজকে আপনি চায়না থেকে অল্প দামে কাপড় আনবেন, ফেব্রিক আনবেন, বুতাম আনবেন, অন্যান্য আপনার গার্মেন্টস এর অ্যাক্সেসরিজ আনবেন, তো আপনাকে আমেরিকার পারমিশন নিতে হবে। আপনি আজকে আপনার দেশে যে পোল্ট্রি ফিড বা প্রোটিনটা আজকে সাধারণ মানুষের নাগালে রয়েছে, আপনি যদি এই পশু খাদ্য আমেরিকা থেকে এনে খাওয়াতে হয়, সেটা কি আর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে? আপনার ব্যবসায়ীদেরকে তো আপনি সুরক্ষা দিতে পারবেন না। কোটি কোটি বিলিয়ন আপনাকে আমেরিকা থেকে কিনতেই হবে। কেন বাবা? আমি আমার একটি স্বাধীন দেশ, আমার যার কাছ থেকে ইচ্ছা আমি বাণিজ্য করব, আমি বিক্রি করব, আমি কিনে আনবো, আমার প্রয়োজন মিটাবে। আমাকে কেন আমেরিকার কাছ থেকে? আমেরিকা কি আমাকে লিল্লা দিবে? এইড দিবে? এইড দিবে তো ওই দালালদেরকে, যে দালালগুলা এই বাংলাদেশকে, আজকে বাংলাদেশের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিয়েছে। আমি ইহুদি খ্রিস্টান কোন সম্প্রদায়ের বিরোধিতা করি না, বা আমি কোন ধর্মের বিরোধিতা করছি না। পার্বত্য চট্টগ্রাম, মায়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে যে ইহুদি খ্রিস্টানদের যে রাষ্ট্রটা তৈরি করা হচ্ছে, কোন উদ্দেশ্যে করা হচ্ছে? আজকে বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা অনেক আগে সতর্ক করেছিলেন, ভারতের গোয়েন্দা সংস্থারা এখানে ধরেছে যে এই ট্রেনিং গুলা দেওয়ার জন্য এসেছে। এই যে হারামি মির্জাফর ইউনুস বলে গিয়েছিল রোহিঙ্গারা ফেরত যাবে, জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এসেছিল, একজন রোহিঙ্গা কি ফেরত গিয়েছে? বরং এসেছে। এবং এই যে 22,000, বিএনপি তো আর 2 মাসে 22,000 কে পাসপোর্ট দেয়নি, ইউনুসই দিয়েছে। বিএনপি
মিথ্যার বেসাতি করতে পারে। আমরা তো আর মিথ্যা কথা বলবো না যে গত 2 সরকার ভ্যাকসিন আনে নাই, মহান জাতীয় সংসদে এই ধরনের মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে, অথচ আওয়ামী লীগের সময়ে বঙ্গবন্ধু কন্যা ভ্যাকসিন হিরো হয়েছিলেন, জাতিসংঘ দিয়েছে, এবং নতুন আবিষ্কৃত ভ্যাকসিন অত্যাধুনিক সেগুলো কিন্তু বিনামূল্যে দেওয়ার জন্য তিনি যারা টিকা দিত ঘরে ঘরে গিয়ে তাদের মাধ্যমে সেই ভ্যাকসিন গুলো দেয়া হয়েছিল, শিশু মৃত্যু যাতে কমে যায়, বিশেষ করে মহিলাদের বিভিন্ন তাদের যে রোগগুলো রয়েছে সেগুলা থেকে তারা যেন নিরাপদ থাকতে পারেন। তো এই জায়গায় আওয়ামী লীগ তো এদেশের মানুষের জন্য রাজনীতি করেছে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিরাপদ থাকে তার জন্য রাজনীতি করেছে। আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, আজকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই। তৌফিক ভাই, আমি আবারও বলতে চাই, দেখুন অনেক অভিজ্ঞ ব্যবসায়ীরা বলে যে এক ঝুড়িতে সব ডিম রেখো না, ঝুঁকির পরিমাণ বেড়ে যায়। রামপালে আজকে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎটা হয়েছিল, পারমাণবিক বিদ্যুৎ, তারপরে আপনার ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ, এভাবে তাপ আর সোলার প্যানেল তো ইউনুস বন্ধই করে দিয়েছে। এই যে হাওরে সিলেট অঞ্চলে আমাদের নেত্রকোনার অঞ্চলে প্রতি বৎসর বজ্রপাতে বিভিন্ন জেলেরা সাধারণ কৃষকরা মারা যায়, তাদের সুরক্ষার জন্য বজ্র নিরোধক যে টাওয়ার গুলো লাগানোর যে পরিকল্পনা ছিল সেগুলো ইউনুস বন্ধ করে দিয়েছে। 7,500 কোটি টাকার বেশি শিক্ষকদের পেনশনের অর্থ লুপাট করে দিয়েছে। 41,000 কোটি টাকার মতো অর্থ ছিল স্বাস্থ্য খাতে, এই অর্থটা কোথায় গেল? বিএনপি 2 মাসে কয় লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে, আইএমএফ তারা লোন দিবে না,